চট্টগ্রামের বাকলিয়ার চেয়ারম্যানঘাটা আবু জাফর রোডে শিশু ধর্ষণের ঘটনায় আসামিকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় পুলিশকে ঘেরাও করে রাখে স্থানীয় জনগণ। এক পর্যায়ে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে দুই সাংবাদিক সহ কমপক্ষে ২০ জন আহত হন। পুলিশ জানায় বৃহস্পতিবার চেয়ারম্যানঘাটা এলাকায় একটি ডেকোরেশনের কর্মচারী ৪ বছরের এক শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে বিষয়টি জানাজানি হলে লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনায় জড়িত ওই ব্যক্তিকে আটক করে, কিন্তু থানায় নেয়ার পথে বিক্ষুব্ধ লোকজন পুলিশের গাড়ি আটকে দেয়। আসামিকে জনগণের হাতে তুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন তারা। এ সময় পুলিশের গাড়িতেও আগুন দেওয়া হয়। পরে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে আসামিকে পুলিশের জিম্মায় নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়। এ সময় বেশ কয়েকজন আহত হন। এদিকে এ ঘটনার সংবাদ পরিবেশন করতে গিয়ে আহত হয়েছেন দুই সাংবাদিক। তারা হলেন চট্টগ্রাম প্রতিনিধি সাংবাদিক মামুন আবদুল্লাহ এবং নোবেল হাসান। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আনছে পাবলিকে ফোন ধরে থানাতে পুলিশ এসে অতীতে দর্শন হয়ে আবার জামিনে বেরিয়ে আসে। স্কুল প্রতিষ্ঠানে ওরা কিভাবে যাবে? শিক্ষা অর্জন করতে হবে, এরকম মানা যায় না। আজকে আমাদের এই এলাকাবাসীর একটাই দাবি, দর্শনকারীকে বাংলার মাটিতে নয়, আজকে এই এলাকার মাটির মধ্যে বিচার হইতে হবে। সেখানকার আজকের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, এখন পরিস্থিতি কেমন দেখছেন? আসামিকে কোথায় রাখা হয়েছে এবং আহত যারা হয়েছেন তাদের শারীরিক অবস্থা জানাবেন। জ্যোতি, শুভ সকাল। আপনি জানেন যে যেহেতু ঢাকায় রামিসা নামে একটি শিশুকে আসলে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তো সেই ঘটনার পরে কিন্তু গতকালকে আমরা দেখেছি বেশ কিছু জায়গায় এই ঘটনা নিয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে। তো এই ঘটনার পর বিকেলের দিকে যখন চট্টগ্রামের বাকুড়িয়া এলাকায় যখন শোনা যায় যে একটি ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা করেছে, এবং তখন আসলে মানুষজন ওই জায়গায় জড়ো হয়ে যার বিরুদ্ধে এই অভিযোগটা ওঠে তাকে আসলে আটকে রাখে, আটক করে রাখে। তো এরপরে আমরা দেখেছি যে এই ঘটনার পরপরই কিন্তু পুলিশ ঘটনাস্থলে যায়। তখন পুলিশ বলছে যে যেহেতু ওই সময় আসলে ২-৩০০ মানুষ ওখানে উপস্থিত ছিলেন এবং তারা দাবি করেছে যে যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে তাকে তাদের হাতে ছেড়ে দিয়ে তারা আসলে বিচার করবে। তো এরপরে আসলে মূলত পুলিশের সাথে এলাকাবাসী সংঘর্ষের ঘটনা চলতে থাকে এবং এক পর্যায়ে মানুষের সংখ্যা বাড়তে থাকে এবং পাশাপাশি পুলিশের ফোর্স বাড়ায় এবং পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই ঘটনাটি প্রায় রাত ১টা-২টা পর্যন্ত আসলে চলেছে এবং এক পর্যায়ে ওখানে যারা ছিল সেই বিক্ষুব্ধ জনতা তারা পুলিশের সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পুলিশের একটি গাড়িতেও তারা আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের সাথে সংঘর্ষের সময় আসলে বেশ কিছু মানুষ আহত হয়। এদিকে বিক্ষুব্ধ জনতা ইট পাটকেল ছুড়েছে, ওদিকে পুলিশ টিয়ার সেল, সাউন্ড গানের রাবার বুলেট ছুড়েছে। তো এই ঘটনায় প্রায় ১৫-২০ জন আহত আছেন, তার মধ্যে কয়েকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। রাত ১:৩০টার দিকে আসলে মূলত পুলিশ সেই যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে তাকে নিজেদের কবজা নিয়ে যায় এবং এখন তাকে থানায় আছে এবং সেই বিষয়ে আইনি প্রক্রিয়ার কাজ চলবে। এবং যেহেতু সারা দেশে শিশুদের ঘটনা ঘটেছে, ফলে আগে বিক্ষুব্ধ ছিল, ফলে এই কারণে এইখানে এই যখন গতকালকে এই শিশুটিকে যখন অভিযোগ উঠেছে আসলে মানুষজন অনেক বেশি হয়ে ওঠে এবং এই ঘটনার পরপর বিকেল রাতের দিকে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের মেয়র ডক্টর সাদাত হোসেন তিনি ওই আহত শিশুটিকে দেখতে যান এবং তার পরিবারের সাথে কথা বলেন এবং শিশুটিকে তিনি দেখতে যান এবং তিনি বলছেন যে শিশুটি এখন অনেক সুস্থ আছেন এবং সমস্ত ধরনের চিকিৎসা এবং সবকিছু আসলে সিটি কর্পোরেশন এবং হাসপাতাল কর্তৃপক্ষ তারা বহন করবে এবং তিনি জানান যে শিশুটি এখন বর্তমানে নিরাপদ আছে। তো এই বিষয়টি আসলে যারা দেখছেন এবং এখানে যারা সমাজের অন্যান্যরা তারা বলছেন যে আসলে একটি ঘটনা যখন ঘটে তার রেশ যখন অন্য জায়গায় আসলে ছড়িয়ে পড়ে তখন আসলে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে এক ধরনের বিক্ষুব্ধতা আসলে তৈরি হয়ে যায় এবং এই কারণে আমরা দেখছি যে যেহেতু
ঢাকার এই রামিসা নামে যে শিশুটিকে ধর্ষণ হত্যা করা হয় সেই ঘটনার পরপরই যখন চট্টগ্রামে এই ধরনের একটি ঘটনা ঘটে তখন স্বাভাবিকভাবে মানুষের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ সেটি আসলে ফুটে উঠেছে। তো বর্তমানে পরিস্থিতি আসলে শান্ত আছে, তবে এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি এবং পুলিশ আসলে এই ঘটনা এখনো পর্যন্ত মামলা হয়নি। পুলিশ বলেছে এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং যে আসামিকে তারা ধরেছে মনির হোসেন, তিনি একজন ডেকোরেশনের কর্মচারী, একটি ডেকোরেশন কোম্পানির, তাকে আসলে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে, তিনি থানায় আছেন। এই হচ্ছে গতকালকের ঘটনার সর্বশেষ। রাজীব, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া। পল্লবীতে 8 বছরের শিশু রামিসা হত্যার ঘটনায় দ্রুততম সময় বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে নিহতের বোনের শিক্ষা এবং পরিবারের নিরাপদ বাসস্থানের দায়িত্ব নিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে নিহতের স্বজনদের সাথে দেখা করে প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার পর এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। রাতে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে পল্লবীতে নিহত শিশুটির বাসায় দেখা করতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সান্ত্বনা জানান শোক সন্তপ্ত পরিবারটিকে, প্রতিশ্রুতি দেন দ্রুত বিচার নিশ্চিতের। ঋণের কাছে স্যার আমরা ঋণ, আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী তার বিচার ইনশাল্লাহ হবে, সেটা শীঘ্রই হবে। এগুলো দেখুন, আর মালিক যে আল্লাহ তাআলা মালিক, ওনার কাছে সাহায্য চান, আল্লাহ রহম করলেন সব কিছু দিতে। সেই সাথে হত্যাকাণ্ডের শিকার শিশুটির পরিবারের যাবতীয় দায়িত্ব নেওয়ার কথাও জানান তিনি। তার জীবনের সমস্ত পড়াশোনার খরচ এবং তার অন্যান্য আনুষঙ্গিক ব্যয় সব কিছু উনি বহন করবেন এবং রামিসার মা বাবা এবং রামিসার বড় বোনের জন্য একটা আশ্রয়স্থল, তারা নিরাপদ আশ্রয়স্থল চেয়েছেন, সেটা মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান ডিএনএ টেস্টের জন্য কিছুটা সময় লাগছে। চার্জশিট দেওয়ার আগে এখন ডিএনএ টেস্টটা করতে হবে। ডিএনএ টেস্টের জন্য আমাদের সিআইডি ল্যাবে অলরেডি আদালতের অনুমতি নিয়ে টেস্টের কাজ চলছে। ডিএনএ টেস্টের নিয়ম হচ্ছে যে 48 ঘন্টা সময় লাগে, যেহেতু এটা বৈজ্ঞানিক বিষয়। সেটা শেষ হবে রবিবারের দুপুরের মধ্যে। আমরা রবিবারের বিকেলের মধ্যে ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারব এবং তারপরে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য নিষ্পন্ন হয় সেজন্য আমরা চেষ্টা করব, যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়। সেজন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের জোর চেষ্টা থাকবে। সেই জন্য যদি আইনে আরও কিছু পরিবর্তন আনতে হয়, সে বিষয়ে আইনমন্ত্রী এখানে আছে, তিনি আজকে কথা দিয়েছেন। আর আইনমন্ত্রী জানান দ্রুত সময়ে আসামিকে গ্রেফতার করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নিহতের পরিবার। যে এত দ্রুততম সময়ে এইভাবে গ্রেপ্তার হওয়া খুব নজিরবিহীন। তারা গ্রেপ্তার এবং আমাদের আইনি পদক্ষেপগুলোতে এখন পর্যন্ত তারা সন্তুষ্ট। প্রধানমন্ত্রী আসার আগে রাত 8টার দিকে শিশুটির হত্যার প্রতিবাদে 3 ঘন্টার বেশি সময় ধরে আন্দোলনে আটকে থাকা কালশির রাস্তা খালি করা হয়, স্বাভাবিক হয় যান চলাচল। দিনভর রাজধানীর বিভিন্ন জায়গায় এই হত্যার বিচার দাবিতে রাস্তায় নামে শিশুটির সহপাঠী, এলাকাবাসী সহ বিভিন্ন স্তরের মানুষ। গত মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটে খাটের নিচ ও বাথরুম থেকে 8 বছরের শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে গ্রেফতার হয় মূল অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না। নাদিয়া শারমিন, 71, ঢাকা। এবারের ঈদযাত্রায় ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কের কয়েক জায়গায় উন্নয়ন কাজের অব্যবস্থাপনার কারণে ভোগান্তি হতে পারে বলে মনে করছেন যাত্রীরা। বিশেষ করে ঈদের আগের 2 দিন যানবাহন এবং কোরবানির হাটের চাপ বাড়লে যানজট তীব্র হবে বলে মনে করছেন তারা। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। 37টি জেলার প্রবেশদ্বার নারায়ণগঞ্জের কাঁচপুর, বাংলাদেশের অন্যতম ব্যস্ত মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এই সড়ক দিয়ে দৈনিক অন্তত 30,000 যানবাহন চলাচল করে। ঈদে এই চাপ দ্বিগুণ হয়। তাই ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কের অনেক জায়গায় উন্নয়ন কাজের অব্যবস্থাপনার কারণে ভোগান্তি হতে পারে এবারের ঈদ যাত্রায়।
যাত্রীরা বলেন ঈদের আগে 2 দিন যানবাহনের চাপ বাড়ে, পাশাপাশি মহাসড়কে বসে অবৈধ পশুর হাট, এতে যানজট আরও বাড়ার ভয় রয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা পর্যন্ত মোট 21 কিলোমিটার সড়কের ভোগান্তির মাত্রা বাড়বে বলে মনে করছেন যাত্রীরা। আত্মীয় স্বজন থাকে দেশে, তাদের সাথে দেখা করার জন্য যাবো, কিন্তু এই যানজটের জন্য আমরা যাইতে পারতেছি। যেখানে আমাদের বাড়িতে যেতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লাগে, সেখানে আমাদের প্রায় 5-6 ঘন্টা পার করে যেতে হয়। গাড়ি ঘোড়া যানজটের যে বিষয়গুলো, এগুলো যাতে একটু নজরে রাখে। জেলা পুলিশ সুপার বলেন, ভোগান্তি এড়াতে অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে, পাশাপাশি টহল টিম বাড়ানো হবে। ঢাকা থেকে পূর্বাঞ্চলে, উত্তরাঞ্চলে যত মানুষ যেতে হয়, নারায়ণগঞ্জকে ক্রস করে যেতে হয়। কাশপুর থেকে সিলেট হাইওয়েগামী আমাদের রাস্তাটা কিন্তু ভালো না, সেখানে গাড়ি স্লো হয়ে যায়। এবছর আমাদের একটা বড় ডেভেলপমেন্ট থাকবে, ইনশাল্লাহ এবছর সমস্যা হবে না। যানজটের সব পয়েন্ট সচল রাখার পাশাপাশি মেঘনা টোল প্লাজায় দ্রুত টোল আদায় করা গেলে সড়কে কিছুটা স্বস্তি আসবে বলে মনে করছেন যাত্রীরা। নূর তাজমিন নীর, ৭১। সড়কের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিবুর, সড়কের অবস্থা কেমন দেখছেন? ঈদ যাত্রা নিয়ে গাড়ির চালকরা কি বলছেন? যানজট নিরসনে কোনো ব্যবস্থা রয়েছে কিনা, সব মিলিয়ে জানবো। যদি ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেটের যে মহাসড়ক আছে, এখান থেকে প্রতি বছর ঈদের সময় একটা অতিরিক্ত চাপ তৈরি হয়। এর মূল কারণ হচ্ছে যানবাহনের ঈদ মৌসুমের অতিরিক্ত একটা চাপ তৈরি হওয়া, পাশাপাশি ঢাকা সিলেট মহাসড়কে যে উন্নয়ন কাজ চলতেছে, এর পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নাঙ্গলবন্দ সেতুতে কিছু সংস্কার কাজ চলার কারণে বিগত 5-6 দিন যে একটা প্রচন্ড জ্যামের তৈরি হয়েছিল, সে একটা সংখ্যা কিন্তু এবারে ঈদে রয়ে যায়। পাশাপাশি এখান থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত যে 21 কিলোমিটার রাস্তা রয়েছে, এখানে প্রায় 20 থেকে 21টি পয়েন্ট রয়েছে, যেখানে আসলে যানজট লাগার মতো একটা পয়েন্ট সবসময় হয়ে থাকে। এর বাইরে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে এবার মহাসড়কের মধ্যে ধীরগতির যানবাহন চলাচল, রিক্সা, অটো, পাশাপাশি উল্টো পথে চলা, এবং এর সাথে যোগ হচ্ছে যে পশুগুলো আসতেছে মহাসড়কের পাশে যে বাজারগুলো আছে, সেখান থেকে যে পশুগুলো উঠা নামানো। এই সামগ্রিক ব্যবস্থাপনায় যদি সুশৃঙ্খল একটা ব্যবস্থা না থাকে, তাহলে সাধারণ মানুষ মনে করছে এবার ঈদ যাত্রায় এই অংশটুকুতে একটা বড় ধরনের চাপ তৈরি হতে পারে, যেটা আমরা বিগত কয়েকদিন যাবতীয় চাপটা লক্ষ্য করছি। তো আজকে সকাল থেকে এখন পর্যন্ত রাস্তাটা একটু ফ্রি থাকলেও সামনের দিনগুলোতে চাপ বাড়ার সাথে সাথে যে অবস্থাটা কোন দিকে যায়, সেটা একটু চলতি এখন দেখার বিষয়। আমরা জেলা পুলিশের সাথে কথা বলেছি, জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে আশ্বস্ত করার মতো অনেকগুলো কথা বলেছে, কিন্তু শেষ পর্যন্ত এই আশ্বস্ত কতটুকু বাস্তবায়ন হবে, সেটা একটা চ্যালেঞ্জের মুখে রয়ে যায় চলতি। এখানে একটা বড় বিষয় হচ্ছে যে এই ঘরে ফেরা মানুষের চাপ, এই শিল্প অধ্যুষিত যে নারায়ণগঞ্জ জেলা আছে, এখান থেকে ঘরে ফেরা মানুষের চাপটা যখন তৈরি হবে, তখনই মূলত দেখা যাবে আসলে এই পরিকল্পনাগুলো কতগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে। যদিও পুলিশ বলছে তাদের অতিরিক্ত ফোর্স কাজ করছে, এবং জেলা প্রশাসক বলছে যে তাদের যেসব উপজেলার উপর দিয়ে মহাসড়ক গিয়েছে, সেখানে ইউনো এবং এসিলেন্ডারকে যথেষ্ট পরিমাণে সতর্ক অবস্থা রাখা হয়েছে, যাতে করে কোনো প্রকার যানজট হলে তারা সেখানে মোবাইল কোর্ট থেকে শুরু করে প্রশাসনিক ব্যবস্থা নিতে পারে। তো পরিকল্পনা যথেষ্ট রয়েছে, কিন্তু বাস্তবায়ন এবং শেষ পর্যন্ত পরিস্থিতি বলে দিবে আসলে সেটা কতটুকু হলে চটি। এই ছিল নারায়ণগঞ্জ থেকে এখন পর্যন্ত আমার কাছে। হাবিবুর, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়ে সড়কের অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী হাবিবুর রহমান। গাইবান্ধা সুন্দরগঞ্জের দুর্গম চরাঞ্চলের খেয়া ঘাটে অতিরিক্ত ভাড়া আদায় করায় ক্ষোভ জানিয়েছে চরের বাসিন্দারা। তাদের অভিযোগ, ইজারাদার আর ইচ্ছে মতো নৌকা পারাপারের টোল আদায় করছে। আর ইজারাদার বলছেন, ঘাট তদারকির দায়িত্বে থাকা জেলা পরিষদ টোল ঠিক করে দেয়নি। তবে জেলা পরিষদ বলছে টোল নির্ধারণের প্রস্তুতি চলছে। শামীম আল শাম্মুর তথ্য ছবিতে প্রতিবেদন। গাইবান্ধা সুন্দরগঞ্জে চরাঞ্চলের মানুষের পারাপারের একমাত্র মাধ্যম নৌকা। যাত্রীদের অভিযোগ, জেলা পরিষদ খেয়াঘাটগুলো ইজারা দিলেও ভাড়া ঠিক করে দেয়নি। এতে সুযোগে ইজারাদাররা ইচ্ছে মতো ভাড়া আদায় করছে। এ নিয়ে ক্ষোভ জানান ভুক্তভোগীরা। যাই পারে আগে হাতে 5 টাকা ভরা, এখন আছে না
40 টাকা, ঈদ পূজায় গেলে 50 টাকা, কারণ রুগী নিয়ে গেলে টাকা বেশি নেই। আমাদের নৌকা ভরার জন্য আমরা স্কুল কলেজে যাইতে পারি না। যাত্রীরা আরো জানান, ঈদ কিংবা পুজোয় ভাড়া আদায়কারীদের অত্যাচার আরো বাড়ে। এসব ঘটনায় মানববন্ধন করেও সমস্যা সমাধান হয়নি। আমাদের বুড়ে মা, বুড়ে বাপ, বাজার ঘাট, স্কুল, মাদ্রাসা, কলেজ সবগুলো আমাদের ওই পারে যাইতে হয়। আমরা গরিব মানুষ কামলা দিয়ে খাই, 40 টাকা 50 টাকা নাও ভাড়া দিলে আমাদের কি পোষাবে? 10 টাকার ঊর্ধ্বে আমাদের ভাড়া দেওয়ার ক্ষমতা নেই, অথচ আমাদের 40 টাকা দিতে হয়। আমরা 10 টাকার ঊর্ধ্বে আমরা ভাড়া দিতে পারবো না, 10 টাকা হলে আমাদের চলবে। এদিকে ইজারাদার বলছেন, জেলা পরিষদ থেকে কোনো টোল চার্জ দেয়া হয়নি, তাই পূর্বের নির্ধারিত টোল তারা আদায় করছেন। 2024 সাল পর্যন্ত 40 টাকা ভাড়া ছিল, গত বছর 30 টাকা ভাড়া নেওয়া হয়েছিল আর কি, ওই যে কাজ কালেকশনে গেল না, তারপরে দেখি 30 টাকা ভাড়া নেওয়া হয়েছিল। অপরদিকে জেলা পরিষদ বলছে, সরেজমিন তদন্ত করে এবং বিভাগীয় কমিশনারের অনুমতি নিয়ে দ্রুতই টোল নির্ধারণ করা হবে। আমরা সরেজমিনে ঘাটটা পরিদর্শন করব এবং বাস্তুচিত্র পর্যবেক্ষণের সাপেক্ষে তারা একটা মূল্য তালিকা নির্ধারণ করবে। গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলায় একাধিক ঘাট নিয়ে প্যাকেজ ঘাট রয়েছে 5টি, যার মধ্যে 2টি ইজারা দেয়া হলেও বাকি 3টি আদায় করে জেলা পরিষদ নিজেই। আল ইমরান, 71। কোরবানি ঈদের বাকি আর মাত্র কদিন, শেষ মুহূর্তে বেশ সাড়া ফেলেছে যশোরের নেইমার নামের বিশাল এক ষাঁড়। তেমনি দিনাজপুরে 30 মণ ওজনের মহারাজাকে দেখতে ভিড় বেড়েছে খামারে। অন্যদিকে পটুয়াখালীর কলাপাড়ার 3টি ষাঁড় ভয়ঙ্কর, বাদশা ও রাজা বাহাদুরকে নিয়ে আগ্রহ এখন পুরো জেলা জুড়েই। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মাথার সামনে বিশেষ ধরনের চুল থাকায় খামারি শখ করে বিশাল আকৃতির এই ষাঁড়ের নাম রেখেছেন নেইমার। যশোরের অভয়নগরের ডাঙ্গাম সিহাটির খামারি নিরঞ্জন পাড়ই 3 বছর ধরে পালন করছেন 35 মণ ওজনের ফ্লেকেভি জাতের ষাঁড়টি। 5.5 ফুট উচ্চতা, 1300 কেজি ওজনের ষাঁড়ের দাম হাঁকা হচ্ছে 12 লাখ টাকা। ছোটবেলা থেকে এর গলায় কোনো রশি দেওয়া হয় না, এর নিজের ইচ্ছা মতন ঘুরে ফিরে বেলায়। বিশাল আকৃতির হলেও শান্ত স্বভাবের নেইমার দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় খামারের আশেপাশে। প্রতিদিনের খাবারে থাকে খৈল, ভুসি, ভুট্টা গুঁড়া, সবুজ ঘাস আর খুদের চালের ভাত। আমি তো ওকে সন্তানের মতোই যত্ন করি, লালন পালন করি, আমি খেতে দেই। এই একদম নেইমারের মতন দেখতে, ও চুল টুল কাটিং সব ওই রকম। দিনাজপুরের বিরামপুর উপজেলার শাহজাদপুর গ্রামের লুৎফর রহমানের খামারের যত্ন চলছে 5টি ফ্রিজিয়ান জাতের গরুর। এর মধ্যে প্রায় 30 মণ ওজনের ষাঁড় মহারাজা নজর কেড়েছে সবার। 2 শিং, মুখ আর 2 পায়ের সাদা অংশ দূর থেকে দেখলে মনে হবে রাজা বাদশাদের সময়ের শক্তিশালী ঘোড়া, কিন্তু আসলে এটি ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড়। 5টা গরুর মধ্যে এটাই সবচেয়ে বড় এবং ভালো, বেচার উপযুক্ত। হয়তো কোরবানির জন্য এমনও হতে পারে যে বড় বড় হাউস করে আমার থেকে হাউসের লোক আসে, এতে কোরবানি দিতে পারে। মহারাজা দেখাশোনা করেন 5 জন। প্রতিদিন খাবারের তালিকায় থাকে ভুট্টা, চালের খুদ, ভুসি, ধানের গুঁড়া, ছোলার বুট ভাঙা, খৈল, আপেল, কলা ও 1 মণ কাঁচা ঘাস। আর এর দাম ধরা হয়েছে 20 লাখ টাকা। 21,000-এর কিছু বেশি আমাদের চাহিদা। বাকি চাহিদা মিটিয়ে এখানকার খামারিরা প্রস্তুত আছে দেশের অন্যান্য জায়গার চাহিদা মেটানোর জন্য। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় এবার সাড়া ফেলেছে 3টি ষাঁড়, ভয়ঙ্কর, বাদশা ও রাজা বাহাদুর। 7 ফুট দৈর্ঘ্য, 4.5 ফুট উচ্চতার রাজা বাহাদুরের দাম হাঁকা হচ্ছে 6 লাখ টাকা, ভয়ঙ্করের দাম 9 লক্ষ টাকা এবং বাদশার দাম হাঁকা হয়েছে 7 লাখ টাকা। তবে খামারিরা বলছেন, গোখাদ্যের দাম বাড়ায় খরচ বেশি হয়েছে। এই ষাঁড়গুলো উপযুক্ত দাম নিয়ে শঙ্কায় আছেন। 10 লাখ প্লাস বলছে, খরচ হয়েছে 12 লাখের উপরে। রাজা বাহাদুর নাম হয়েছে একমাত্র শুধু কারণ হয়েছে বিলে ছাড়লে অন্য কোনো গরু আর এইটার ইসের জন্য থাকতে পারতো না। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, খামারিদের দেশীয় পদ্ধতিতে পশু পালনের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ঢাকা শহর থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে কলাপাড়া থেকে আমাদের এই গরুগুলো আমরা সরবরাহ করতে পারবো বলে আমরা আশাবাদী। কলাপাড়ায় এবার কোরবানির জন্য প্রস্তুত আছে 20,000 পশু। শাকিলা শম্পা, 71। কোরবানির ঈদের আর মাত্র 1 সপ্তাহ বাকি, অথচ চট্টগ্রামে এখনো পুরোপুরি জমে ওঠেনি কোনো পশুর হাট। তবে ভিন্ন চিত্র গরুর খামারগুলোতে। প্রতিটি খামারে কেনাকাটা জমেছে হাটের মতোই।
চট্টগ্রাম মহানগর ও এর আশেপাশের এরকম অন্তত 150টি খামার রয়েছে। বেশিরভাগ খামারই বলছেন এরই মধ্যে বিক্রি হয়ে গেছে প্রায় 90% পশু। আর ক্রেতাদের অভিযোগ বাজারের চেয়ে খামারের দাম বেশি। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। কোরবানির ঈদ সামনে রেখে চট্টগ্রামে জমে উঠতে শুরু করেছে পশুর বাজার। হাটে ক্রেতার ভিড় থাকলেও বিক্রি নেই। বিক্রেতারা বলছেন হাটে বিক্রি বাড়বে আরও কদিন পর। হাট ইজারাদার বলছেন হাটে আসা ক্রেতা বিক্রেতারা যাতে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে সেই ব্যবস্থা রয়েছে। পাশাপাশি নগরীতে অবৈধ পশুর হাট যাতে বসতে না পারে সেজন্য প্রশাসনের সহযোগিতা দরকার। 4 লাখ চালি 3 লাখ করছে, কেউ 2.5 লাখ করছে, ছোটটা আছে, ছোটটা 1.5 লাখ 2 লাখ এরকম দাম বলছে পাবলিক। আমি কুষ্টার দিকে আইছি, 14টা গরু নিয়েছে, একটা গরু বিক্রি হয়েছে। প্রশাসনের কাছে আমরা ডিসির কাছেও জানাইছি, তারপরে ওসির কাছেও জানাইছি। ওরাও চেষ্টা করতেছে অবৈধ যেগুলো বাজার আছে এগুলো ভেঙে ফেলবে। তো আমরা আশাবাদী যদি ভেঙে ফেলে তাইলে আমাদের একটু লাভবান হব। কেন এত দূর থেকে ব্যাপারীরা গরু নিয়ে আসছে, বাইরে যদি গরু বিক্রি হয় তাহলে তো আমার হাটে গরু সেল কম হবে। তবে উল্টো চিত্র নগরীর গরুর ফার্মগুলোতে। কোরবানির পশু কিনতে ও দেখতে পরিবারের সদস্যদের নিয়ে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। এগুলো থেকে যদি আমরা কিনলে আমরা এটা গরুটা রেখে দিতে পারতেছি। হ্যাঁ, আর আমাদের তো এখন গরুটা রাখা টাফ, সিটের ভিতর তো আমরা রাখতে পারি না, ময়লা হয়ে যায়, বিভিন্ন রকম প্রবলেম হয়। দাম মোটামুটি বাজারের তুলনায় কি মনে হচ্ছে, এত বেশি রিজনেবল বললেও ভুল হবে। আর সুবিধা বলতে এসে দেখতে পারতেছি, বাচ্চারা খেলতে পারতেছে। গরুগুলো আগে থেকে কেনার পরও যেভাবে গরু টানে তার থেকে বাড়তি পাচ্ছে, কারণ আমরা নর্মালি 1 মাসের হাতে রেখে আমরা কি করতেছি, প্রাইসিং করতেছি, যেটা 1 মাস ফ্রি অফ কস্টে থাকতেছে। তবে হাট ও অ্যাগ্রো ফার্মে আসা ক্রেতারা বলছেন পছন্দনীয় কোরবানির পশু মিললেও দাম গেল বছরের তুলনায় এবার কিছুটা বেশি। বড় গরুর দাম মোটামুটি মিডিয়াম আছে, ছোট গরুর চাহিদাও বেশি এবং দাম তুলনামূলক বেশি। গরু তো ওনারা যে পরিমাণ দাম দিচ্ছে আগের তুলনায় ডবল, কারণ বাজেটের সাথে মিলাতে পারো কিনা এই চিন্তাও আছে আমাদের। যে লেবার খরচ ছিল গত বছর 300 থেকে 350 টাকা প্রতিদিন, এখন সেই লেবার খরচ প্রতিদিন 600 টাকা। চট্টগ্রামে এবার কোরবানিতে গবাদি পশুর চাহিদা রয়েছে 8,20,000। বিপরীতে এবার জেলায় কোরবানি পশুর কিছুটা ঘাটতি থাকলেও সংকট হবে না বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। কোরবান দেওয়ার জন্য যে পশু দরকার ওই পশু বাংলাদেশে আছে, এখানে কোনো বাইরে থেকে কোনো পশু আসার কোনো দরকার হচ্ছে না। তো আমরাও চাচ্ছি না যে আমাদের দেশে ইন্ডিয়া বা পার্শ্ববর্তী কোনো দেশ থেকে কোনো গরু আসুক। হাটের আগে নিরাপদ ও পছন্দের পশু কিনতে গরুর খামারে ভিড় বাড়ছে ক্রেতাদের। যদিও এবার নগরীতে 3টি স্থায়ী ও 16টি অস্থায়ী পশুর হাট বসবে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। কুড়িগ্রামে জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাটগুলোতে পর্যাপ্ত পশুর সরবরাহ রয়েছে, তবে এখনও বেচাকেনা কম। বাজার দর নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে রয়েছে পাল্টে অভিযোগ। এদিকে ভারত থেকে গরু না আসায় স্বস্তিতে আছেন খামারিরা। রাজু মুস্তাফিজের পাঠানো প্রতিবেদন। ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর কুড়িগ্রামের পশুর হাটগুলো। বিভিন্ন খামারে পালন করা দেশি জাতের গরু, মহিষ আর ছাগলে ভরে গেছে হাট, তবে বেচাকেনা এখনো জমে ওঠেনি। জেলার অন্যতম সীমান্তের হাটেও এবার ভারতীয় গরু ওঠেনি, তাই দেশীয় গরুর সরবরাহ বেড়েছে। তবে বাইরের ক্রেতা কম থাকায় গরু দ্রুত বিক্রি হচ্ছে না। খামারি এবং পাইকাররা জানান গরু বিক্রি করে মূলধন উঠছে না। 12টা মোষ কিনে নিয়ে আসছি, কিনার পরে এখানে কোনো একটা মাল বিক্রি করতে পারি নাই। গতবার যে গরুর দাম ছিল 80-85 হাজার টাকা, ওই গরুর দাম এবার হয়ে গেছে 1,10,000। 3টে বিক্রি করছি, একটায় কিছু টাকা লাভ হচ্ছে, আর 2টে গরুর মধ্যে 10-12 হাজার টাকা লস গেছে। 6 মণ 6.5 মণ, তো ওই অনুযায়ী আমি দাম চাচ্ছি আর কি 4,20,30 এরকম দাম চাচ্ছি, কিন্তু মানুষ বলতেছে আপনার 3,40,000, 3.5 লাখ। অন্যদিকে ক্রেতারা বলছেন এবার পশুর দাম গতবারের চেয়ে অনেক বেশি। আবার কেউ বলছেন সাধ্যের মধ্যেও গরু কেনা যায়। 3টে গরু বিক্রি করে আমার লস হচ্ছে, আর একটা গরু আছে। আমাদের বাংলাদেশের গরু সবচেয়ে সৌন্দর্য বেশি এবং দাম বেশি, আর ভারতের গরুর দাম কম। আর বর্ডারি গরুগুলো না আসার কারণেই খামারিরা কিছু টাকা পাচ্ছে, যদি আসতো তাহলে এই টাকাটা পাইতো না ওরা। হাট ইজারাদাররা জানান ক্রেতা বিক্রেতাদের হয়রানি ঠেকাতে এবার নিজস্ব কর্মী সহ পুলিশের বিশেষ টহল দল কাজ করছে। আর হাটে অনিয়ম ও ভারতীয় গরু আসা ঠেকাতে নিয়মিত মনিটরিং করছে প্রশাসন। প্রতিটি হাটে
আমরা আমাদের টিম সহ আমরা মনিটরিং করছি যাতে করে এখানে কোনো অসুস্থ গরু বা অন্য কোনো পথে গরু না আসে, সেটি আমরা প্রশাসনের সহায়তায় সার্বক্ষণিকভাবে মনিটরিং করে যাচ্ছি। অতিবৃষ্টি হওয়ার কারণে দূর দূরান্তের লোক এখনো আসে নাই। যারা গরু নিয়ে আসতেছে তারা বিক্রি করতেছে কম, রেটও কম। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবার জেলায় 2,20,000 কোরবানির পশুর চাহিদা রয়েছে। এর বিপরীতে পশু প্রস্তুত আছে 2,96,000। মনিরা কাজরি, 71। কোরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রামে মশলার বাজার চড়া। এলাচ, জিরা বিক্রি হচ্ছে বাড়তি দামে, তবে স্থিতিশীল রয়েছে রসুন ও পেঁয়াজের দাম। শুক্রবার চট্টগ্রামে বাজারে এলাচ 200 থেকে 300 টাকা বেড়ে মানভেদে বিক্রি হচ্ছে 4,800 থেকে 5,200 টাকায়। জিরা 150 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকায়। তবে আদার দাম গত সপ্তাহের তুলনায় 20 টাকা কমে বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়। রসুন ও পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে, বিক্রি হচ্ছে 140 ও 40 টাকায়। এছাড়া বেড়েছে ডিমের দাম, প্রতি ডজন বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকায়। এদিকে সাগরে মাছ ধরা বন্ধের কারণে সামুদ্রিক মাছের দামও চড়া, সেই সাথে বাড়তি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউনের মধ্যে মূল ফটকের ব্যারিকেড সরিয়ে নিজের কার্যালয়ে ঢুকেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল। বলেছেন, শিক্ষক কর্মচারীদের সর্বসম্মতিতে তিনি কার্যালয়ে যান। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলেও তার আশা। এ ব্যাপারে আন্দোলনকারীদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জাহিদুল ইসলাম অনেকের তথ্য ছবিতে প্রতিবেদন। নিয়োগ পাওয়ার প্রায় 8 দিনের মাথায় তিনি ক্যাম্পাসে প্রবেশ করতে পারলেন। বৃহস্পতিবার দুপুরে তিনি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের ব্যারিকেড সরিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। তাকে ফুল দিয়ে বরণ করেন শিক্ষক কর্মকর্তারা। কার্যালয়ে প্রবেশের পর নতুন উপাচার্য বলেন, তিনি গত 17 মে থেকেই দায়িত্ব পালন করছেন। এই সময়ে শতাধিক নথিপত্রেও সই করেছেন। উত্তরা থেকে অফিস করেছি এই ইউনিভার্সিটি, এটা যখন বিআইটি ছিল তখন উত্তরা থেকে করেছি, আমি তো রাস্তার উপর থেকে করেছি। এটা তো রুলস আসি। আমি জয়েন করার সাথে সাথে আমি বলছি যা যা দরকার সব আমার কাছে দেন, বিকজ আই এম অল দ্য ভাইস চ্যান্সেলর অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশন আছে। যোগ দিয়েই নতুন ভিসি শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার কাগজে সই করেন। এতে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। আসার সাথে সাথে আমাদের বিল এবং অনেক কাগজপত্র সই স্বাক্ষর করছে, যেগুলি এতদিন পেন্ডিং ছিল সব কমপ্লিট করছে, সই স্বাক্ষর করে কমপ্লিট করে ছেড়ে দিচ্ছে। আমাদের উপর যে ন্যস্ত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করব। এই ভিসি মহোদয়দেরকে সহযোগিতা করার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব। ধন্যবাদ। এখানে কিছু দুষ্ট চক্র ব্যক্তিগত স্বার্থে এই চক্রান্তটা করেছিল, কিন্তু সবাই সবার ভুল বুঝতে পেরেছে। সবাই একত্রতা প্রকাশ করে বহু জ্ঞান ফেসাদ হওয়ার পর এখানে উপস্থিত হওয়ার কারণে কর্মচারী সমিতির পক্ষ থেকে এবং সবাই মিলে মিষ্টি খাওয়া। তবে কমপ্লিট শাটডাউন থাকায় ক্যাম্পাস প্রায় ফাঁকা। আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছিল না, তাই ভিসি ক্যাম্পাসে প্রবেশের পর শিক্ষার্থীদের কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। গত 14 মে ডক্টর মোহাম্মদ ইকবালকে ভিসি নিয়োগ দিলে প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকেই ভিসি নিয়োগের দাবিতে আন্দোলন শুরু করে তারা। পিন্টু হাজং, 71। ময়মনসিংহে ত্রিশালে এবার জাতীয়ভাবে উদযাপিত হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জয়ন্তী। কবির বালস্মৃতি বিজড়িত ত্রিশালের দরিরামপুর একাডেমি মাঠের নজরুল মঞ্চে উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উৎসব সামনে রেখে সব আয়োজনের প্রস্তুতি শেষ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। পশ্চিম বাংলার আসানসোল থেকে কাজী নজরুল ইসলামকে দারোগা রফিকুল্লাহ নিয়ে এসেছিলেন ত্রিশালের কাজীর শিমলা গ্রামে। সেখানেই দরিরামপুর একাডেমিতে ভর্তি হন 7ম শ্রেণীতে। বর্ষাকালে যাতায়াতের জন্য কবি থাকতেন নামাপাড়া গ্রামের বিচুতিয়া ব্যাপারী বাড়িতে, কিন্তু 9ম শ্রেণীতে পড়ার সময় ত্রিশাল ছেড়ে যান কবি। এবার কবি নজরুলের 127তম জয়ন্তীর আয়োজন হচ্ছে ত্রিশালে। সেই আয়োজনে প্রধানমন্ত্রী আসবেন দারোগা বাড়ি এবং বিচুতিয়া ব্যাপারী বাড়ি সহ একাডেমি মাঠের নজরুল মঞ্চে। নজরুল জন্মবার্ষিকী তো প্রতিবারই হয়, তো এবারটা একটু ভিন্ন। দীর্ঘদিন অনেকদিন পর আমরা মাননীয় প্রধানমন্ত্রী ত্রিশাল নজরুল জন্মবার্ষিকীর মধ্যে আসতেছেন। দরিরামপুর স্কুলে ভর্তি করে লজিংয়ের ব্যবস্থা করে সব কিছু উনি আদর করে দিয়েছিল। সেই হিসাবে আমাদের
বাড়িটা যেন প্রধানমন্ত্রী পাড়ায় যায়। ত্রিশালের ঘরে ঘরে এখন উৎসবের আমেজ। জাতীয় পর্যায়ের আয়োজন এবং প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত দারোগাবাড়ি এবং বিচুতিয়া ব্যাপারী বাড়ির সদস্যরাও। 3 দিন ধরে যেটা ত্রিশাল হইতেছে, আমাদের চাই যে আমাদের এই দারোগাবাড়িতে এই অনুষ্ঠানটা আমরা যাতে মিলিতভাবে করতে পারতাম। অনেক অপেক্ষা থাকি এই দিনটার লাইগা, এইবারে আরো খুশি প্রধানমন্ত্রী আসবে। এবারে সাজসজ্জা আয়োজন মানে বরাবরের থেকে ভিন্নতা রয়েছে। মনে হয় জাতীয়ভাবে হবে, যেহেতু খুব আনন্দ হবে, ফুর্তি হবে, ই হবে, উল্লাস হবে। প্রধানমন্ত্রী আইতেছে, এবার খুব ভালো হবে। এরই মধ্যে প্রস্তুতি দেখতে ত্রিশালের দরিরামপুর একাডেমি মাঠের নজরুল মঞ্চ সহ মাঠ পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। প্রস্তুতি প্রায় সম্পন্ন, এখন যেটুকু টেকনিক্যাল কাজ বা স্ট্রাকচার করা এই পর্যায়ে আছে, বাকি সব আলহামদুলিল্লাহ ভালো আছে। আগামী 25শে মে কবির জন্মবার্ষিকী হলেও উৎসব শুরু হচ্ছে 23শে মে থেকে, চলবে 25শে মে পর্যন্ত। থাকছে নজরুল মেলা, বই মেলা সহ নানা সাংস্কৃতিক আয়োজন। বনশ্রী হালদার, 71। এবার জাতীয়ভাবে ময়মনসিংহে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী উদযাপিত হবে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, প্রস্তুতি কেমন দেখছেন? এ বিষয়ে স্থানীয় এবং আয়োজকরা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। চৈতি, আমি রয়েছি যেখানে মূল আয়োজনটি হবে, যেটি কবির স্মৃতি, বাল্য স্মৃতি বিজড়িত দরিরামপুর একাডেমি মাঠ। সেই মাঠের যে মঞ্চ সেটি আমরা দেখছি যে একটি প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন যেটি রয়েছে যে সাজসজ্জা এবং কারিগরি যে বিষয়, লাইটিং, এই সমস্ত টেকনিক্যাল বিষয় চূড়ান্ত করা হচ্ছে। এবং এরই মধ্যে আমরা দেখছি যে নিরাপত্তার যে বিষয়টি, সেটি পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরই মধ্যে এখানে তারা সতর্ক এবং নজরদারি বাড়ানো হয়েছে। দরিরামপুর একাডেমি মাঠের যে নজরুল মঞ্চ, এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানের 3 দিন ব্যাপী আয়োজন উৎসবের উদ্বোধন করবেন। তো এই মেলা, এই অনুষ্ঠান স্থলের যে দরিরামপুর একাডেমির যে বিশাল মাঠ, যেটি নজরুলের বাল্য স্মৃতি বিজড়িত কবি নজরুল এই একাডেমিতেই তিনি 7ম শ্রেণীতে ভর্তি হয়ে 9ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন। এই মাঠে বইমেলার আয়োজন আমরা দেখতে পাচ্ছি। এরই মধ্যে স্টল সাজানো হয়েছে, 20টির বেশি স্টল এর মধ্যে করা হয়েছে। এবং যেখানে স্থানীয় লোকজন, যেখানে এই মাঠের যে বসবার যে জায়গাটি, প্রশাসন এবং মন্ত্রিপরিষদ বর্গের সদস্য বৃন্দ যারা বসবেন, সেই জায়গাটিও প্রস্তুত করা হয়েছে। এবং এই মাঠেই কিন্তু একটি মেলা যেটি বসে বরাবরের মতো, 3 দিন ব্যাপী মেলা চলে। সেই মেলা কয়েক হাজার স্টল এবং যে গ্রামীণ জীবনের যে ঐতিহ্য, সেই মেলার যেটি স্টল, সেটিও আমরা দেখতে পাচ্ছি যে প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রী উদ্বোধনের পরে মেলা উদ্বোধন হবে এবং এরপরে এটি আসলে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। সেই যে নজরুল মঞ্চ, যেখানে এই 3 দিন ব্যাপী উৎসবের উদ্বোধন করা হবে, আমরা দেখছি যে সেই মঞ্চের কাজও পুরোপুরি প্রস্তুত। যেটি রয়েছে, বলছিলাম যে কারিগরি দিক এবং যেটি সাজসজ্জার কাজ, সেটি কেবল বাকি রয়েছে। এবং আরেকটি বিষয় জানাতে চাই যে এই প্রধানমন্ত্রীর আগমন এবং জাতীয় পর্যায়ে এই জয়ন্তীর উৎসব উদযাপনের জন্য ত্রিশাল জুড়ে একটি উৎসবের আমেজ বইছে। যেখানে নজরুলের শেখর কাজী শিমলা গ্রামের দারোগা রফিজুল্লাহর বাড়ি, সেখানেও আয়োজন রাখা হয়েছে। এরপর যেটি নামাপাড়া গ্রামের বিচুতিয়া ব্যাপারী বাড়ি, সেখানেও কিন্তু আমরা এক ধরনের আয়োজন আমরা দেখতে পাচ্ছি। সেখানেও কিন্তু বাবুল হোসেন, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে সেখানকার আয়োজনের বিষয়ে। নিশ্চয়ই আবারও যুক্ত হব। আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী বাবুল হোসেন। রিটেইলারদের আস্থা, সহযোগিতা ও পরিশ্রমের কারণে কনফিডেন্স সিমেন্ট দেশের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বলে জানিয়েছেন কোম্পানির সিইও জহিরুদ্দিন আহমদ। বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়ায় অনুষ্ঠিত বিশেষ রিটেইলার সমাবেশে একথা বলেন তিনি। সমাবেশে মেসার্স কামারকান্দি ট্রেডার্সের অধীনে থাকা কুমিল্লা অঞ্চলের বিপুল সংখ্যক রিটেইলার অংশ নেন। এ সময় পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ব্যবসায়িক সহযোগিতা আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ অগ্রযাত্রাকে একসাথে এগিয়ে নেওয়ার কথা জানান সিইও। সমাবেশে আরও উপস্থিত ছিলেন মেসার্স কামারকান্দি ট্রেডার্সের স্বত্বাধিকারী সমুজ মিয়াজি।
গ্রাম বাদ দিয়ে শুধু শহরের উন্নয়ন করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী 2 আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বৃহস্পতিবার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে সড়ক উদ্বোধন করে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এ সময় মঈন খান বলেন, বিএনপি শুধু ধনী মানুষের জন্য রাজনীতি করে না, গ্রামীণ মানুষের জন্য করে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সত্য উপলব্ধি করেছেন, আর সেটা থেকে তিনি তৃণমূলের রাজনীতির প্রচলন করেছেন। পরে মঈন খান গজারিয়া ইউনিয়ন পরিষদে শতাধিক দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল, শুকনো খাবার এবং ঢেউটিন বিতরণ করেন। এই গ্রামের যদি উন্নয়ন না হয় তাহলে কিন্তু শহরের উন্নয়ন করে বাংলাদেশের উন্নয়ন কেউ করতে পারবে। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি এই সত্য উপলব্ধি করেছেন এবং উপলব্ধি করেছেন বলেই তিনি কিন্তু তৃণমূলের রাজনীতির প্রচলন করেছেন বাংলাদেশে। আপনারা জানেন আজকে থেকে প্রায় 20-25 বছর আগে থেকে তিনি বাংলাদেশের গণমানুষের সঙ্গে গ্রামে গ্রামে গিয়ে কথা বলেছেন এবং তাদের সমস্যার কথা জেনেছেন। আজকে তিনি প্রধানমন্ত্রী হবার পরে এই যে রাস্তা সেটা কিন্তু তারই প্রতিফলন। চলছে দেশযোগ সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, থাকুন 71 সাথে।